সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোসাম্মদ মেরিয়া খাতুন, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড, বালক উচ্চ বিদ্যালয়। আমি এখন দশম শ্রেণীর ইতিহাস পাঠ থেকে ইতিহাস পরিচিতি চ্যাপ্টারটি আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন আমি আজকের আলোচ্য বিষয় তোমাদেরকে জানিয়ে দেব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায় থেকে ইতিহাস পরিচিতি। ইতিহাস পরিচিতি থেকে আছে হচ্ছে তোমার ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, ইতিহাসের উপাদান, ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাসের স্বরূপ, ইতিহাসের পরিসর ও ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইতিহাসের এই চ্যাপ্টারটি বেশ বড়, তাই এটি আমি দুই ভাগে ভাগ করে তোমাদের আলোচনা করে শোনাবো। ইতিহাস পরিচিতি। 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের কাহিনী। বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে, সেসব জানতে হলে ইতিহাস পড়তে হবে, চর্চা করতে হবে। ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাসের উপাদান, প্রকারভেদ সম্পর্কে অবহিত হতে হবে। এজন্য আগে আমাদের জানতে হবে ইতিহাস কি, জানতে হবে ইতিহাস কত ধরনের বা ইতিহাস কত ধরনের লেখা হয়, আর ইতিহাস পড়ার প্রয়োজনীয়তাই বা কি, তাই আমরা ইতিহাস পরিচিতি থেকে জানতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা তো জানো যে বাঙালি জাতির জীবনে এক রক্তক্ষয়ী যুদ্ধে হয়েছিল, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়। অনেক মা বোন তারা সর্বহারা হয়, স্বামী হারা হয়, অনেক মা সন্তান হারা হয়। খুব কষ্ট, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। তো একদিনেই এই স্বাধীন বাংলাদেশ আমরা যে আজকে দেখছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, স্বাধীনভাবে কেনাকাটা করছি, স্বাধীনভাবে আমরা শিক্ষা লাভ করছি, আমাদের সংস্কৃতির চর্চা করছি, আমরা নিজের ভাষাতে সবকিছু অফিস আদালত মনের ভাব সবকিছুই প্রকাশ করছি। এটি কিন্তু একদিনে আসলে সম্ভব হয়নি। সুদূর অতীত থেকে লড়াই করতে করতে, আন্দোলন করতে করতে আমাদেরকে শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হতে হয়। এবং বাঙালি বীরের জাতি, আমাদের পূর্বপুরুষরা বীর ছিলেন। কখনো কোনো বাঙালির জাতির কেউ বলতে পারবে না যে তারা পরের অধীন ছিল। যদিও মোগল আমলে সামান্য সময়ের জন্য হলেও তারা একটু আধটু এই আমাদের বাংলাদেশে এসে তারা অধীনতা স্বীকার করিয়ে নিয়েছে, কিন্তু সামান্য সময়ের জন্য মাত্র। যখনই তারা আবার দিল্লি চলে গেছে, আবার আমাদের দেশের মানুষ স্বাধীন হয়ে গেছে তারা। তো যাই হোক, এজন্য আমাদের পূর্বপুরুষদের বীর গাথা জানতে হবে। ইতিহাস এবং ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দটির উৎপত্তি ইতি শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। আর ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। কারের ভাষায় বলা যায়, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। এতক্ষণে তোমরা জেনে গেছো যে ইতিহাস শব্দের উৎপত্তি ইতি থেকে, যার অর্থ ঐতিহ্য। আর ঐতিহ্য বলছে যে অতীতের অভ্যাস, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কি খেত, কি পড়তো, কেমন রুচি ছিল তাদের, সেগুলো। শিক্ষা বলতে আমাদের পূর্বপুরুষরা শিক্ষিত ছিল নাকি একেবারে অশিক্ষিত ছিল, না কি সেটি। ভাষা, আমাদের পূর্বপুরুষদের ভাষাই বা কেমন ছিল।
শিল্প, শিল্প বলতে মানুষের যে শিল্প সংস্কৃতি সে জিনিসটাকে বোঝায় অবকাঠামো ভিত্তিক। সাহিত্য সংস্কৃতি বলতে মানুষ কি চর্চা করতো পৃথিবীর বুকে, যারা আগে আধুনিক হয়েছে আমাদের পূর্বপুরুষরা বা বাঙালি জাতির পূর্বপুরুষরা, তারা শিল্প সাহিত্যে কতটা এগিয়ে ছিল সেটি। আর এটি সেই আদি প্রাচীনকাল থেকে এই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মর কাছে ইতিহাস পৌঁছে দেয়। আমরা যদি আমাদের পূর্বপুরুষদের খাদ্য, রুচি, পোশাক, শিক্ষা এগুলো না জানতাম, ইতিহাস না থাকলে আমরা জানতে পারতাম না। হয়তো আমরা মনে করতাম যে আমাদের কোনো পিছনে কোনো কথাই ছিল না, পিছনে কোনো কাজই ছিল না। এর জন্য বলছে যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মর কাছে ইতিহাস এই ঐতিহ্যকে পৌঁছে দেয়। আর ঐতিহাসিক এই স্কার বলছেন যে ইতিহাস হলো বর্তমান আর অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। অন্তহীন সংলাপ মানে যে সংলাপের কোনো শেষ নেই। বর্তমান মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, অতীত মানে আমাদের যা কিছু ছিল। বর্তমানের সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন ও অতীত ঐতিহ্যের উপর ভিত্তিতে করে গড়ে উঠেছে। আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণই হলো ইতিহাস। তবে এখন বর্তমান সময়েরও ইতিহাস লেখা হয়, যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্তই বিস্তৃত। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে এরূপ দাঁড়ায়, ইতিহ যোগ আস, যার অর্থ এমনই ছিল, এরূপ ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসন ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস, আর যা ঘটে না তা ইতিহাস নয়। এখানে আরেকটি কথা বলা হয়েছে যে বর্তমানের সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন। ক্রমবিবর্তন মানে কি? ধীরে ধীরে বা পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে যে পরিবর্তন হয় এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে উঠছে। অর্থাৎ এখনো আমরা আমাদের যদি প্রাচীনকালের পুঁথি সাহিত্য আমরা যদি নাড়াচাড়া করি, আমরা যদি পড়াশোনা করি বা আমরা ইতিহাস খুঁজি, তো দেখতে পাই যে আমাদের এখনকার খাদ্য রুচি আগের সময়েও ছিল। যেমন তোমরা হয়তো জানো যে বাঙালি একসময় সরু চাল, ইলিশ মাছ, ঘি, দুধ এ সমস্ত তারা খেত। তাহলে আমাদের যদি পূর্বপুরুষরা এগুলো না করতো, আমরা যদি ইতিহাসে যদি লেখা না থাকতো, তাহলে কিন্তু আমরা এগুলো জানতে পারতাম না। একসময় তারা কেমন পোশাক পরতো, কেমন গয়না পরতো মেয়েরা, এগুলোই আমরা ঐতিহ্যের অংশ হিসাবে জানি। আর এই বিবরণটা যে পুস্তকে লিপিবদ্ধ থাকে তাই কিন্তু ইতিহাস। বর্তমান সময়েও কিন্তু ইতিহাস লেখা হয়, সেটি সাম্প্রতিক ইতিহাস, অর্থাৎ অল্প কিছু আগে, হয়তো 100 বছর আগে বা 50 বছর আগে। যেমন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এটিকে মোটামুটি সাম্প্রতিক ইতিহাস বলা যায়। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটির প্রথমে ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি ইতিহাসের জনক হিসাবে খ্যাত। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন। তিনি ইতিহাসের জনক হিসাবে খ্যাত। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হলো সত্যানুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন যে ইতিহাস হলো যা সত্যিকার অর্থেই ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা এবং গ্রিসের বিজয় কথা লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম এই ঘটনা ভুলে না যায়। এই বিবরণ যেন তাদের উৎসাহিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। হেরোডোটাসই প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই দুটি ধারণাকে সংযুক্ত করেন। ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর এবং গবেষণার বিষয়। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস। ইতিহাসবিদ র্যাপসন বলেছেন, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। শিক্ষার্থীরা, আমরা এখন জেনে নেব যে আসলে হিস্টোরিয়া শব্দটা কি। হিস্টোরিয়া হচ্ছে ইংরেজি একটি গ্রিক শব্দ এবং যার ইংরেজি হচ্ছে হিস্টোরি। এর প্রতিশব্দ অর্থাৎ বাংলা হচ্ছে ইতিহাস।
আর এটি প্রথম ব্যবহার করেন হেরোডোটাস, যাকে আমরা ইতিহাসের জনক হিসাবে জানি। তিনি প্রথম যখন এই ইতিহাস নিয়ে গবেষণা করতে যান তখন উনি এটির নামকরণ করেন। আর এই ইতিহাস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা, অর্থাৎ যে কোনো সত্যের অনুসন্ধান করতে গেলে গবেষণা তো এমনি এসে যায়। ঠিক আছে? তো মেনলি উনি হেরোডোটাস পারস্য অর্থাৎ বর্তমান ইরান, তার সাথে গ্রিকদের যে যুদ্ধ চলেছিল সেই যুদ্ধের বিজয় গাথা উনি লিখছেন। এবং কেননা এটি যেন পরবর্তী প্রজন্ম সেই গ্রিকরা দেখে তাদের বিজয় হয়েছে, তারা বীর জাতি, এইটাকে সামনে রেখে বা মাথায় রেখেই উনি এটি লিখছিলেন। তো যখন উনি লিখছেন তখন কিন্তু উনি ভেবেই লিখেছেন যে এই বীর গাথা যদি লেখা যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে যে আমরা এরকম বীর হব। ঠিক আছে? আর এই থেকেই তখন ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, অর্থাৎ ইতিহাসের মধ্যে বাংলাও আছে, ধর্মও আছে, কারণ ইতিহাসের মধ্যে সব বিষয়ই অন্তর্ভুক্ত। ওই যে আমরা একটু আগেই বললাম যে অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সংস্কৃতি সবই আছে ইতিহাসের অন্তর্ভুক্ত। তাই এটি বিজ্ঞানও, অর্থাৎ ইতিহাসে যদি কোনো তথ্য থাকে সেটাকে নির্ভর করেই কিন্তু বৈজ্ঞানিকগণ এটা নিয়ে গবেষণা শুরু করে। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিও ফন র্যাঙ্কে মনে করেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান এবং তার বিবরণ ইতিহাস। তাহলে আধুনিক ইতিহাসের জনককে? ঐতিহাসিক লিওপল্ড ফন র্যাঙ্কে, মনে রাখিও এটি। অর্থাৎ তার মতে প্রকৃতপক্ষে অর্থাৎ আসলে যা ঘটেছিল, ইতিহাস মানে এটি কাল্পনিক কোনো কথা না, কথিত আছে না, বানায় বানায় বলা না, এটি সত্য কথা। এরপর আমরা আলোচনা করব এবার ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান হচ্ছে, এখন আমরা জেনে নিব ইতিহাসের উপাদান দুইটি, একটি লিখিত এবং অলিখিত। তোমরা হয়তো মনে করতে পারো যে ইতিহাসের আবার উপাদান আছে, বৈশিষ্ট্য আছে, এটা কেমন? যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। তাহলে ইতিহাসের উপাদান কাকে বলা হয়? তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত করা সম্ভব, যা মিথ্যা তা দিয়ে কখনো গল্প বা কল্পকাহিনী করা সম্ভব নয়। তাই হচ্ছে ইতিহাসের উপাদান। অর্থাৎ ইতিহাসের উপাদান হচ্ছে দুই রকম, লিখিত উপাদান আর অলিখিত উপাদান। লিখিত উপাদান কি আমরা এখন জেনে নেব। ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে আছে হচ্ছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। আবার বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। যেমন বেদ, অর্থাৎ অতি প্রাচীনকালের যে বেদ, সেই সময় বেদ রচনা করতে গিয়ে নিশ্চয় ওই সময়কার মানুষের জীবনযাত্রা, পোশাক, খাওয়া, ধর্মচর্চা এগুলো এসেছে। কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজু সিরাজের তবকাতি নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী, এগুলো হচ্ছে আমাদের দেশি। এখন আমরা দেখে নেব বিদেশি পর্যটক। বিদেশি কিভাবে? বৈদেশিক বিবরণ, আমরা সাহিত্য পেলাম, এবার বৈদেশিক বিবরণ। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে। যেমন পঞ্চম থেকে সপ্তম শতক। কত থেকে কত শতক? পঞ্চম থেকে সপ্তম শতক। চৈনিক পরিব্রাজক অর্থাৎ ভ্রমণকারী হিউয়েন সাং ও ইৎসিং এর বর্ণনা, অর্থাৎ ইনারা আমাদের দেশে বেড়াতে এসে তারা আমাদের এই দেশের যা মানুষের জীবনধারা, খাওয়া, বাসস্থান, চালচলন সবকিছু তারা নোট করেছে, অর্থাৎ লিখছেন সেটা। এবং আরেকজন খ্যাতিমান আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা, উনিও আমাদের দেশের সবকিছু বিষয়ে লেখালেখি করে গেছেন, তার লেখাতেও আমাদের দেশের বর্ণনা পাওয়া যায়। এবং এই বর্ণনা থেকে আমাদের প্রাচীনকালের হোক বা আমাদের পূর্বপুরুষদের হোক
সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে জানা যায়। সাহিত্য উপাদানের মধ্যে আবার আরেকটি রূপকথা আছে, কিংবদন্তি আছে, কল্পকাহিনীও আছে। যেমন তিব্বতীয় লেখক লামা তারনাথের বর্ণনায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে একটা গল্প আছে। এটি একটা কল্পকাহিনী, যদিও এটি কল্পকাহিনী, তারপরও সেখানে কিছু সত্য তো ছিল। এটা বিচার বিশ্লেষণ করে আবিষ্কার করেন ঐতিহাসিকরা। এছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। এখানে আমি আরেকটু যোগ করতে চাই, আমাদের যে বাংলা ভাষার যে আদি নিদর্শন চর্যাপদ, এটিও কিন্তু নেপালের রাজদরবারে পাওয়া গেছে। এটি আমাদের সাহিত্যের অংশ, এবং আমরা যদি ওটি না পেতাম তাহলে আমাদের বাংলা ভাষার যে উৎস সেটি কিন্তু আমরা জানতাম না, যে না বহুকাল আগেই আমাদের বাংলা ভাষার যে থিম, আসল শব্দ, সেগুলো ছিল। আমাদের বাংলা ভাষা একেবারে বাইরের ভাষা থেকে পরনির্ভর না। ঠিক আছে, এরপরে আমরা অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান সম্বন্ধে জানবো। অলিখিত বলতে যা লেখা হয় না, আমরা আগের গুলো যেগুলো বই পুস্তকে পেয়েছি, এখন বই পুস্তক ছাড়াও তো কিছু থাকে। আমরা যদি এখন আগের যুগের একটা বাসন দেখি, তাহলে কিন্তু আমরা বুঝে নেব যে এটি আমাদের আদি প্রাচীনকালের নিদর্শন। এটি তো লেখা যায় না, এটা তো কাগজে লেখা নাই, এটি বাস্তব, অর্থাৎ প্রত্নতত্ত্ব। যেসব উপাদান আমাদের বিশেষ সময়, স্থান, ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পায়, সেই বস্তু উপাদানই হচ্ছে প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শন কি তাহলে? যেসব উপাদান থেকে আমরা সময়, স্থান, ব্যক্তি এই তিনটা জিনিস সম্পর্কে তথ্য পাই, সেটাই হচ্ছে প্রত্নতত্ত্ব নিদর্শন। এগুলোর মধ্যে আছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত, এগুলো। মুদ্রা হয়তো প্রাচীনকালের, যেমন রাজা ব্রিটিশ আমলের মুদ্রা থাকতে পারে। শিলালিপি আমাদের যেমন কুমিল্লা ময়নামতিতে শিলালিপি আছে, তারপরে স্তম্ভলিপি আছে, তাম্রলিপি, ইমারত বলতে দালান বাড়িকে বোঝায় আর কি। এই সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে ওই সময়কার অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধারণা করা হয় যে ওই প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিস, ব্যবসা বাণিজ্য, কৃষি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। এর সম্বন্ধে আমরা যদি একটু উদাহরণ দেই, সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা, অর্থাৎ পাকিস্তানের সিন্ধু সভ্যতা। বাংলাদেশের যে মহাস্থান গড় আছে, পাহাড়পুর, রাজশাহী, ময়নামতি, কুমিল্লার, এগুলো প্রত্নতত্ত্ব নিদর্শনের আমরা চিহ্ন পাই বা প্রমাণ পাই। তাই নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কারের বদলে দিতে পারে আমাদের একটি জাতির, যে কোনো জাতির ইতিহাস। সম্প্রতি এই যে আমরা নরসিংদী জোয়ারি বটেশ্বর, এখানেও প্রত্নতত্ত্ব আবিষ্কৃত হয়েছে, এবং এ থেকে প্রমাণ হয়েছে যে আমাদের দেশেও ২৫০০ পূর্বে নগর সভ্যতার অস্তিত্ব ছিল, অর্থাৎ আমরা সভ্য জাতি ছিলাম। কিন্তু আমরা ইতিহাসের প্রকারভেদটি পরবর্তী ক্লাসে, অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা এটি আলোচনা করব। ঠিক আছে।